मेरा रक्षाबंधन। জমিদার বাবু কিছুক্ষণ বসুন না আমার কাছে। ফুলে তুই যা জমিদার বাবু সারা রাত ভালোবেসে আমার খেয়াল রেখেছেন, তার জন্য ধন্যবাদ। কথা কানে গেল? হয়ে গেছে তো সেবা করা? এখনো কিছু শোনার বাকি আছে নাকি? চল আমার সঙ্গে, চল বলছি। জমিদার বাবু, আমিও আপনার স্ত্রী, আমারও তো অধিকার আছে আপনার ওপর, আর আপনার আমার ওপর। আপনার এভাবে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। স্বামী স্ত্রীর একই ঘরে একসাথে রাত কাটানো, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, এ তো পাপ নয়। চাঁদনি, আমাদের এই যে বিয়েটা না পরিস্থিতির কারণে হয়েছে, কিন্তু ফুলিকে আমি আগে থেকেই জীবনসাথী হিসেবে মানতাম। আয় এদিকে, নড়। ধর বলছি। কিন্তু জমিদার বাবু, আপনি কথা দিয়েছিলেন যে শিবরাজকে যে বাঁচিয়ে নিয়ে আসবে, আপনি তাকে সেই সবকিছু দেবেন যা সে চাইবে। তাহলে সেই প্রতিজ্ঞার বদলে আমি চাঁদনি, আপনার স্ত্রী, নিজের স্বামীকে চাইছি। এটা সম্ভব নয় চাঁদনি। ব্যথা লাগছে, ব্যথা লাগছে, ছাড় বলছি। হচ্ছে তো ব্যথা, ব্যাস। নিজের চোখে যেটা দেখেছিস সেটার ব্যথাও জানো তোর মনে সব সময় এইভাবেই থাকে। প্রতিশোধের আগুন তোর মনে প্রতি মুহূর্তে যেন এমন ভাবেই থাকে যাতে কেউ যেন কখনো নিভাতে না পারে। জমিদার বাবু নিজে তোর জন্য এই বাড়িতে এসেছিলেন। যদি চন্দা বৌদির পরে কাউকে উনি বিয়ে করতে চান তাহলে সেটা তুই ছিলি, তুই। বিয়ে তো হয়ে গেছে, ওনার মনেও জায়গা করে নিয়েছিস, কিন্তু ওনার ঘরে ওই চাঁদনি কি করে পৌঁছালো? পুরো পঞ্চায়েতের সামনে তোকে ন্যায় বিচার দেওয়ার জন্য লড়াই করেছিলাম আমি। তোর দাদার মনে হয় ওই বাড়িতে তুই রাজরানী হয়ে থাকবি, আর তুই কাজের লোক হয়ে থেকে গেলি। হ্যাঁ চাঁদনি, তুই এখন আমার স্ত্রী, তোর অধিকার আছে। এই বাড়ির সমস্ত জিনিসে সবকিছুতে তোর পুরো অধিকার আছে, কিন্তু আমি নিজেকে সম্পূর্ণভাবে তোর হাতে তুলে দেব, সেটা কখনোই সম্ভব হবে না। আমার ওপর যদি কারো সম্পূর্ণ অধিকার থাকে সে হলো ফুলি, শুধুমাত্র ফুলি। ও তোর চোখের সামনে তোর ঘর ভাঙছে, আর তুই ওই ভাঙা সংসারকে জোড়াতালি লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিস। কি করব আমি, কি করব? মহারাজের 108 জন রানী থাকুক না কেন, কিন্তু মহারানী তো একজনই হয়। মাথায় গেল কিছু? দুর্ভাগ্য নিয়ে জন্মে সারা জীবন তো এখানেই কাটিয়ে দিলি তুই। এবার যখন ভগবান ভাগ্য ফেরানোর সুযোগ দিয়েছেন, তখন চোখে আগুন রাখার বদলে নাকি কান্না কেঁদে বেড়াচ্ছিস তুই। আরে
যা, চোখ খোল আর গিয়ে নিজের অধিকারটা বুঝে নে। পরিস্থিতি বুঝে এবার নিজের বুদ্ধিটাকে কাজে লাগা আর গিয়ে জমিদার বাবুকে জিজ্ঞেস কর যে পুরো রাত উনি চাঁদনির সঙ্গে কি করছিলেন। আরে স্ত্রী, তুই ওনার স্ত্রী, তোর অধিকার আছে ওনাকে প্রশ্ন করার। আর তারপরেও যদি তোর ঘটে বুদ্ধি না আসে তাহলে ওই চাঁদনির কাছ থেকে গিয়ে কিছু শেখ। যা। আমার কথায় মন খারাপ করো না, এটাই সত্যি। আমার ওপর যদি কারো সম্পূর্ণ অধিকার থাকে সে হলো ফুলি। ফুলিকে আমি আগে থেকেই আমার জীবন সাথী হিসেবে মেনে নিয়েছি। রাগ না, রাগলে চলবে না। যদি রাগ প্রকাশ পেয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। অধিকার তো আমি নিয়েই ছাড়বো জমিদার বাবু। ভালোবেসে পেলে খুব ভালো কথা, আর না হলে জোর করে ছিনিয়ে নেব। মানুষ ঠকিয়ে লুট করা আমার কাজ। আপনাকে পাওয়ার জন্য আমি যতটা সময় ব্যয় করেছি ওই সময় আমি কে জানে কতজনকে লুট করতে পারতাম, কিন্তু কি করব, আপনাকে যে ভালোবেসে ফেলেছি। আর এদিকে আপনি আপনার মনে আমাকে জায়গায় দিতে চাইছেন না। এই বাড়ি আর আপনার মনে দুটোতেই যদি কারোর অধিকার থেকে থাকে তাহলে সেটা শুধুমাত্র চাঁদনির। একবার আপনার মনে জায়গা করতে পারলেই এই লিপস্টিকের দাগটা না সোজা আপনার গালে গিয়ে পড়বে। এইভাবে। ফুলে, বিছানার চাদর একেবারেই ঠিক আছে। ফুলে, কি হয়েছে? দেখা আমাকে। ফুলি, আমাকে দেখা। জেদ করিস না, দেখা আমায়। কিছু হয়নি? তাহলে এটা কিসের দাগ দেখছি? ফুলি, আমার দিকে তাকা। ফুলে, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, আর আমি এটাও জানি যে চাঁদনি আর আমাকে একসাথে দেখে, এক বিছানায় দেখে তোর মনের মধ্যে কি কি ভাবনা আসছে আমি জানি সেটা। কিন্তু এটুকু বলতে পারি ভুল ভাবছিস। ফুলে, আমাদের মধ্যে না কখনো কিছু ছিল আর না কিছু হয়েছে। বিশ্বাস রাখ আমার উপর, আমি তোর সাথে কখনো অন্যায় করব না। আমি তোকে আমার মন থেকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আমার ওপর একমাত্র অধিকার তোর, শুধু তোরই থাকবে। কথা দিলাম, আমি কখনো তোর বিশ্বাস নষ্ট করব না। আরে জমিদার বাবু, আপনি এখানে?
আমি সারা বাড়ি চা দেবো বলে আপনাকে খুঁজছি। নিন না। ঠিক আছে, আমি না হয় কিছুক্ষণ পরে আসবো। জমিদার বাবু, চাটা ঠান্ডা হয়ে যাবে। দুধ দিয়ে বানিয়েছি, যেমন আপনি পছন্দ করেন। খেয়ে নিন না। মিষ্টি হয়নি। বাবা, বাবা, পরীক্ষার রেজাল্ট চলে এসেছে। বাবা, এবার পুরো ক্লাসের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। কই দেখা। আরে বাহ! রোশনিমা, তুই কত নাম্বার পেয়েছিস দেখা। রোশনি, আরে তুমি এত কম নম্বর পেয়েছো কেন? সারা দিন বকবক করো আর এদিক ওদিক ঘুরে বেড়াও, আর যেটা তোমার আসল কাজ সেটাতে একেবারে গোল্লা। শিবরাজের থেকে কিছু শেখো। চাঁদনি, আমার দুই সন্তানের একেবারে আলাদা আলাদা গুণ আছে। শিবরাজ যদি এক কাজে ভালো হয়, তাহলে আমার মেয়ে অন্যটাতে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার মেয়ে পরের বার আরো ভালো পড়াশুনো করে অনেক বেশি নাম্বার পাবে। হ্যাঁ বাবা, দেখো আমিও মেডেল পেয়েছি। আরে বাহ, সাবাস! আমার সোনা মা, কিসের মেডেল এটা? আমি দৌড়ানোর প্রতিযোগিতায় সবার থেকে প্রথম হয়েছি। হ্যাঁ গো বাবা, প্রিন্সিপালও বলছিলেন যদি এখন থেকেই বোনকে দৌড়ানোর অভ্যাস করানো যায় তাহলে ও আরো অনেক এগিয়ে যাবে। আমার শিবরাজ পড়াশুনোতে ভালো, আর আমার সোনা মেয়ে খেলাধুলোতে। কিন্তু মা, তার মানে এটা নয় যে তুই তোর পড়াশুনোতেও এইভাবে অমনোযোগী হয়ে থাক। জীবনের দৌড়েও না জ্ঞানের আলো আর বোধবুদ্ধিতে আমার মেয়ে যেন এইভাবে প্রথম স্থান পায়। বুঝতে পেরেছিস? দে হামি দে। আরে সোনা, তোমার মেডেলটা আমাকেও একটু দেখাও। আমিও তোমাকে একটু ভালোবাসতে চাই। আমি কেন দেখাবো? যাতে তুমি এটাও পরিয়ে দিতে পারো, যেরকম তুমি ফুলিমার গয়নার বাক্সটা পরিয়ে দিয়েছিলে। আমি কি বুঝিয়েছিলাম তোকে? যে গুরুজনদের সাথে এভাবে কথা বলতে নেই। আজ শিবরাজ আর রোশনির মেডেল পাওয়ার খুশিতে ওদের পছন্দের খাবার বানাও। আয় মা, আয়। আমার সোনা মা, চল। কথায় বলে, পুরুষের মন পেতে গেলে আগে তার পেটটাকে শান্ত করতে হয়। খুব শক্ত আপনার জমিদার বাবু। ভালো ভালো খাবার খাওয়ার। এবার দেখবেন কিভাবে আপনার পছন্দের খাবারের মাধ্যমে আপনাকে আমার বশে করব আমি। ফুলিমা, তুমি লুচি আমাদের জন্য ভাজছো তাই না? আরে বাহ, পায়েস আর মতিচুরের লাড্ডু বানিয়েছো। এই লাড্ডু তুমি বানাওনি? আচ্ছা, এটা বাইরে থেকে আনিয়েছো, ভোলা কাকুর দোকান থেকে। ফুলিমা, তুমি খুব ভালো। একটা লুচি আর মতিচুরের লাড্ডু আমাকেও দাও না। আজ তো খুব মজা হবে। না, এতে আবার মজা হয় নাকি? মজা তো আমি দেব তোমাদের। যখন তোমরা বাইরে যাবে, আমি মতিচুরের লাড্ডুতে ভাং মিশিয়ে দেব
আর তারপর হবে আসল খেলা। আরে ফুলি, কখন থেকে রান্নাঘরে আছো? যাও না, একটু বাইরে গিয়ে বসো, বিশ্রাম নাও। আমি রান্নাঘর পরিষ্কার করে দিচ্ছি, আর গোলাপ জামুন ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর সাথে নিয়ে আসছি। আর একে তখন ভালো করে খাইয়ে দিও। চাঁদনি মা তো একটাও কাজ করে না, তাহলে কেন বলছে কাজ করবে? প্রচুর নেচেছি আমি, এবার সময় এসেছে এই বাড়ির লোকগুলোকে নাচানোর। আর এই লাড্ডুই তো নাচাবে ওদের। চাঁদনি মা, তুমি কি মেশাচ্ছ লাড্ডুতে? চাঁদনি মা, আমি কি জিজ্ঞাসা করছি তোমাকে? কি আছে তোমার হাতে? দেখাও আমাকে, না হলে কিন্তু আমি এখন চেঁচাবো। হাতটা খোলো। এই হাত নয়, ওই হাত। দেখো, আমি কিন্তু সত্যি চেঁচাবো। এটা তো কাজু। হয়েছে তোর মনে শান্তি? সব সময় তুই আমার পেছনে পড়ে থাকিস আমাকে ফাঁসানোর জন্য। সারাদিন আমি ভাবতে থাকি দুটো বাচ্চাকে কি করে ভালো রাখবো, কিন্তু তুই তো দেখতে পেয়েছিস কাজু দিচ্ছিলাম, লাড্ডুতে কাজু মেশাচ্ছিলাম। আমি কি ভুল করছিলাম? হ্যাঁ, চাঁদনি মা ইঁদুর জামা না কেটে জামা সেলাই করতে শুরু করতে পারে না। তুমি নিশ্চয়ই কিছু গন্ডগোল করছো। আচ্ছা দাঁড়া, এখানেই দাঁড়াবি। হ্যাঁ, একে তো তুই খুব ভালো করে চিনিস, তাই না? যখন আমার রাগ হয় তখন আমি একে মারি, ঠিক এইভাবে মারি। এ কে রে? তুই চিনিস একে? গোপীর দাদা শিবু। এবার আমি গোপীকে যাই বলি না কেন, ও সব সময় আমাকে রাগ দেখায়, একদম তোর মতো। তাই ওকে শায়েস্তা করার জন্য আমি শিবুকে বোঝানো শুরু করলাম। জানিস কি করে? এমনি করে ওর হাত ভেঙে দিতাম আমি, আর ও জোরে জোরে চিৎকার করতো। দেখ দেখ, চোখ খোল, দেখ। যখন শিবুর হাত ভাঙতাম আর সেটা গোপী দেখতো, তখন ওর খুব কষ্ট হতো। যদি গোপী আমার কথা শুনতো তাহলে ওর দাদার এত কষ্ট হতো না। কথাটা বুঝতে পারছিস নাকি আবার বোঝাবো? বুঝতে পেরেছি। জাফট। বাহ, একে বলে মা। আমার ননদ ফুলি রোশনি আর শিবরাজকে এমন ভাবে সামলেছে, মনে হচ্ছে যেন আসল মা ওদের। কি জামাই বাবা!
আরে শিবরাজকেও তো আশীর্বাদ কর। দাঁড়াও, তুমি রোশনিকে আশীর্বাদ করলে? আমারও খুব ইচ্ছে করছে আমি এই বাচ্চাদেরকে আশীর্বাদ করব। ওদের যেন কোনো ক্ষতি না হয়, কখনো যেন কেউ নজর না দেয়। শিবরাজকে আশীর্বাদ আমি করি। যদি গোপী আমার কথা শুনতো তাহলে ওর দাদাকে কষ্ট পেতে হতো না। যখন আমি শিবুর হাত ভাঙতাম, গোপী সেটা দেখতো, তখন ওর খুব কষ্ট হতো।